ঘটনার সূত্রপাত গত 28শে ফেব্রুয়ারি। আমেরিকা এবং ইসরায়েলি প্রথম হামলা চালায় ইরানের ওপর। উনি যুদ্ধ থামানোর যোগ্যতা রাখেন। উনি যুদ্ধ থামাতে গেলে উনি বোধহয় এটা ভুলে যাচ্ছেন তিনি নোবেল প্রাইজ কেড়ে নেন, তিনি নিজেকেই নিজের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই পৃথিবীর মাটিতে দীর্ঘদিনের লড়াইয়ে ইয়াসের আরাফাত ছিলেন, নেলসন ম্যান্ডেলা ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন। এটা বোধহয় উনি ভুলে গেছেন যে শান্তির পথ কোনটা আর যুদ্ধ থামাতে গেলে কি করতে হয়। ইরানের আকাশে উঠছে হাইপারসোনিক মিসাইল এবং কিলার ড্রোন। সমস্যা আমেরিকা বানাচ্ছে, রোজই তো কিছু না কিছু করছে। একটা জাহাজ ভারতবর্ষ থেকে বেরিয়ে একটা নর্মাল এক্সারসাইজ করে গেছে। এক্সারসাইজ প্রতিদিন প্রতিনিয়তই হয়, নেভার এক্সারসাইজ। সেই জাহাজটাকে ডোবালো কেন? সেই জাহাজটাকে ধ্বংস করলো কেন? এর শেষ কোথায়? সর্বোপরি কি প্রভাব এর পড়তে পারে ভারতীয় অর্থনীতির ওপর, তৈল ভান্ডারের ওপর? সমস্যা খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না, কেননা আমেরিকার মানুষও এর প্রতিবাদ এবং ইতিমধ্যে করছে। আমেরিকার কংগ্রেস ইতিমধ্যে প্রতিবাদ করছে। ডোনাল্ড ট্রাম্প খুব বেশি দিন এটা টানতে পারবে। আজ আমাদের পডকাস্টের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন গুল্লান লাহিড়ী। ইমন, নমস্কার, স্বাগত। এবং কেমন আছেন? ভালো আছে। যেরকম একটা পরিস্থিতিতে আজ আমরা আলোচনায় বসেছি, সত্যি যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে এবং আগামী কতদিন এই যুদ্ধ চলবে আমরা জানি না, কোথাও গিয়ে একটা বড় অশনি সংকেত, এবং ভারতের কাছে এই মুহূর্তে কতটা বড় চ্যালেঞ্জ। ভারতবর্ষের বিদেশ নীতি মোনালিসার ছবির মতো, অর্থাৎ আমরা যদি মোনালিসার ছবিটাকে দেখি আর দর্শক যদি দেখেন, তাহলে দেখবেন যে যে যেখানে বসে আছে সেখান থেকে মনে হবে মোনালিসা তার দিকে তাকিয়ে আছে। তো সামগ্রিকভাবে পৃথিবীর দেশগুলো মনে করে ভারতবর্ষ এমন একটা দেশ যাকে কোনো না কোনো জায়গায় ভরসা করা যায়। আমরা কখনোই ফার্স্ট রাইট করি না, আমরা যুদ্ধবাজ রাষ্ট্র নই, আমরা শান্তি, নিরাপত্তা, অ্যান্টি অ্যাপার্থাইড বিভিন্ন রকম বিষয়গুলোকে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছি। এবং দীর্ঘদিন ধরে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ভাবনা, আমাদের যে আদর্শ, সেটা পৃথিবীর নানা দেশের সঙ্গে তার একটা সংযুক্তিকরণ আছে। আমরা কাজী নজরুল ইসলামের অনেক গান শুনি, যেখানে আমরা এমনও গান শুনেছি, মোমের পুতুল মোমের দেশের মেনেছে চাই। এছাড়া আমরা যখন এই আরব স্টেট নিয়ে কথা বলি, তখন আরব প্রয়োজনের কথা আমরা জানি। সার্বিকভাবে ইরানের সাথে বা অঞ্চল, এই যে আরব যে অঞ্চল, এমনকি আমি আফগানিস্তান অব্দিও ধরবো, ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, তখন গ্রিস দেশ থেকে এই পথটাই অবলম্বন করেছিল এবং তারপর তারা ভারতবর্ষে ঢোকে। এবং তার সঙ্গে সঙ্গে যে সংস্কৃতি বা যে সংস্কৃতির আদান প্রদান, সেটা কিন্তু আমাদের ইরানের সঙ্গে ঘটতে থাকে। এবং সাম্প্রতিকতম কালে আমরা যেটা দেখেছি যে আমাদের চাবাহার পোর্ট, যেখানে ভারত সরকার একটা বড় বিনিয়োগ করেছে, কারণ যে হরমুজ যে আমরা পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টটা একটা এমন একটা ট্রানজিট পয়েন্ট, যেটা দিয়ে জাহাজ গেলে বা আদান প্রদান হলে অন্যান্য দেশে পৌঁছতে অনেক কম সময় লাগে এবং জ্বালানির অনেক কম খরচ হয়। এই সবটা মিলিয়ে আমাদের যেহেতু চাবাহার পোর্ট আছে, ইরানের সঙ্গে একটা সাংস্কৃতিক আদান প্রদান আছে এবং ভাষাগতভাবে অনেক ইরানি ভারতবর্ষে এসছেন, ঐতিহ্যের মিলন ঘটেছে। তো ভারতবর্ষী হিসেবে এই যুদ্ধ বা সার্বিকভাবে পৃথিবীর মাটিতে এই যুদ্ধ কখনো কাঙ্ক্ষিত নয়। এই যে আক্রমণের ধরন, কোথাও গিয়ে কি শুধুমাত্র একটা সার্বভৌমত্বের ওপর এই আক্রমণ, নাকি 1945 সালে যে ধারণার ওপর আন্তর্জাতিক রাজনীতি, তার ওপরেও একটা বড় আঘাত বলে মনে করেন? 1945 সালটা আমরা বলি, তার কারণ ইউনাইটেড নেশনস তৈরি হয়েছিল। এখন ইউনাইটেড নেশনস কোনো কাজ নেই। ভেটো পাওয়ার গুলো কিছু শক্তিশালী রাষ্ট্রের কাছে আছে, তারা যখন খুশি সেই ভেটো পাওয়ার ব্যবহার করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়। ইরাক যুদ্ধ, ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া, পরপর পরপর পৃথিবীর ইতিহাস এর গতি যদি আমি নির্ধারণ করি, তাহলে দেখবো আন্তর্জাতিক
সংগঠন হিসেবে ইউনাইটেড নেশনসের পরাজয় ঘটেছে। ঠিক যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অফ নেশনস, যেটাকে আমরা বলি, লিগ অফ নেশনস তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, কিন্তু ফেল, আবার যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। কিন্তু এর কথা মনে রাখতে হবে, এরপর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, চতুর্থ বিশ্বযুদ্ধ কিন্তু মানুষ আবার সে তীর্থ করবে, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই অর্থে, এবং মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম বিশ্বের দেশগুলোর বোঝা উচিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনস ফেল। তারা মানে ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান হু পেজ দ্য পাইপার কজ দ্য টিউন, অর্থাৎ যে বাজনা আলাকে পয়সা দেয় সে তার মতো করে বাজনা শুনতে চায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনকে পয়সা দিচ্ছে, সে তার মতো করে ইউএনকে পরিচালনা করছে। এবং আজকে সার্বিকভাবে সারা পৃথিবীতে এত শিশুর মৃত্যু, এত, শুধুমাত্র ইরান বলবো না, ইতিমধ্যে গাজা, প্যালেস্টাইন, বিস্তীর্ণ অঞ্চলে এত শিশুর মৃত্যু হয়েছে, হাসপাতালে রোগীর মৃত্যু হয়েছে, মহিলাদের মৃত্যু হয়েছে। এটা কি একটা সভ্য সমাজে, যেখানে মানুষ স্পেস স্টেশনে বাস করে, সে কাম্য? সেটা যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের ভাবা দরকার বা প্রয়োজন। ইরানের ওপর আক্রমণ চালানোর সময় তা আমেরিকা হোক বা ইসরায়েল হোক, কেউ মনে হয় এই ধারণাটা করেনি যে ইরান গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এরকম একটা অস্থিরতা তৈরি করতে পারে। আমার মনে হয় তৃতীয় বিশ্ব, অর্থাৎ যে বিশ্বের ওপর আমরা ভাগ করেছিলাম গোটা পৃথিবীতে এক সময়, এখানে খুব কয়েকটা তত্ত্ব আছে, সেই তত্ত্বে আমি যাচ্ছি না। আমাদের যারা শোষণ করেছিল, ইম্পেরিয়ালিস্ট যারা লিডার্স, কলোনিয়াল যারা লিডার্স, সারা পৃথিবীর সম্পদকে যারা শোষণ করেছিল, তাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা করা প্রয়োজন। আজকে ইরান কেন ছেড়ে দেবে তার মানে যে সার্বিক সম্পত্তি? এবং আমেরিকা এটা ভাবেনি। আর ডোনাল্ড ট্রাম্প কে? ডোনাল্ড ট্রাম্প তিনি নির্বাচিত প্রতিনিধি, এবং তিনি আমেরিকার অতীতের যে ইতিহাস, সারা পৃথিবীতে দ্বন্দ্ব লাগিয়ে রাখা, তারই একটা আগ্রাসী ভূমিকা ডোনাল্ড ট্রাম্প পালন করছে, এবং তার থেকেও ভয়ঙ্কর একটা মনোভাব তিনি পোষণ করছেন। এখানে মাঝে মাঝে মনে হয় হিটলারও বোধহয় পরাজিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। সেও ধরে মেয়ের ক্যাম্পের মতন কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প তো সার্বিকভাবে মানব সভ্যতাকে ধ্বংস করছেন, এবং ইরান কেন থেমে যাবে? ইরান যেভাবে এই টেকনোলজিকে ব্যবহার করছে, এই প্রিসিশন ম্যাপিংকে ব্যবহার করছে, কি মনে হয় কোথাও গিয়ে কি একটা বড় সাপোর্ট এর পেছনে রয়েছে, নাকি পুরোটাই নিজের ক্ষমতায়? ওরা কিন্তু একটা আলাদা ফোর্স তৈরি করেছে, যে ফোর্সটা ইরানিয়ান ফোর্স, সেটা আর্মির থেকে ভয়ঙ্কর। এবং তার সঙ্গে ইরান, বললাম যে আজকের দেশ নয়, ইরানের দীর্ঘদিনের সংস্কৃতি, দীর্ঘদিনের সভ্যতা, দীর্ঘদিনের যে উদীয়মান একটা প্রভাব সারা পৃথিবীতে আছে। এবং একই সঙ্গে আজকে চীন গতকালই বোধহয় তাদের একটা বড় অ্যামাউন্ট স্যাংশন করেছে, রাশিয়া পাশে আছে। এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর দেশগুলো তাদের পাশে থাকা উচিত। আমাদের চা বাগানের ওপর আক্রমণ করেছে, তো আমরা কেন চুপ থাকবো? এবং চা বাগান পোর্টে আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আছে, তো ভারতেরও চুপ করে থাকার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর ট্যাক্স ইম্পোজ করে যাবে, আর আমাদের যে সম্পদ, আমাদের যে ট্রানজিট পয়েন্ট, সেগুলোকে ধ্বংস করবে, সেটাও ভারতের জাতীয় স্বার্থের পক্ষে ক্ষতিকারক। চীন, রাশিয়া ইতিমধ্যে কিন্তু সরাসরি ইরানকে সমর্থন করছে। ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ বারবার চলে আসছে, এবং সেক্ষেত্রে তার বক্তব্য ছিল যুদ্ধ আমরা করি না, আমরা যুদ্ধ থামাই। কিন্তু একের পর এক যেরকম আমরা দেখছি, কি বলবো, মানে ওই সত্যজিৎ রায়ের সিরিজ গুলো ছিল না, হীরক রাজার দেশে, বা ওইসব, যখন কবি খান বাঘাবাই, সুন্নি হুন্ডি যুদ্ধ হচ্ছে, রাজা ঘুম থেকে বলতে যুদ্ধ করবে না, ওই যুদ্ধটা তার নেশা। এবং উনি যুদ্ধ থামানোর যোগ্যতা রাখেন। উনি যুদ্ধ থামাতে গেলে মানে উনি বোধহয় এটা ভুলে যাচ্ছেন, তিনি নোবেল প্রাইজ কেড়ে নেন, তিনি নিজেকেই নিজের শ্রেষ্ঠ পুরুষ হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই পৃথিবীর মাটিতে দীর্ঘদিনের লড়াইয়ে ইয়াসের আরাফাত ছিলেন, নেলসন ম্যান্ডেলা ছিলেন, মহাত্মা গান্ধী ছিলেন। এটা বোধহয় উনি ভুলে গেছেন যে
শান্তির পথ কোনটা, আর যুদ্ধ থামাতে গেলে কি করতে হয়, এটা ওনার মাথায় আছে কিনা আমি জানি না। তবে ডোনাল্ড ট্রাম্পের এইটুকু যোগ্যতা নেই, তিনি যত ক্ষমতাবানই হোক, একসময় আমেরিকাও ভেবেছিল ভিয়েতনামকে শেষ করে দেবে, পারেনি। ঠিক তেমনি ডোনাল্ড ট্রাম্পও যদি মনে করেন তিনি পৃথিবীর সমস্ত দেশের সম্পদ ধ্বংস করে ফেলবেন, সেটা পারবেন বলে আমার মনে হয় না। মুজতাবাকে ঘিরে এই মুহূর্তে যেভাবে রহস্য একেবারে তুঙ্গে, এখানেও একটা বড় বিতর্ক রয়েছে তার বাবার মৃত্যু নিয়ে। যদি ধরে নেওয়া যায় তাহলে বাবার মৃত্যুর পর তার এই আকস্মিক উত্থান, কিন্তু তারপরেও কেন অন্তরাল? এটা স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স যে কোনো রণনীতির থাকে। এখন বাবা মারা গেছেন কিনা সেটাও সঠিকভাবে একটা বড় প্রশ্ন। আমরা বলতে পারি না। সে তার স্ট্র্যাটেজিক এবং ন্যাশনাল ইন্টারেস্টে যে কোনো পথ নিতে পারে, কিন্তু এটা তো ঠিক যে তার মৃত্যুর পর এত ইরানি মানুষ এখনো দেশটাকে সমর্থন করে লড়াই চালিয়ে যাচ্ছে, এবং ভিয়েতনামের পর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যে ইরানিয়ানরা এখনো সংঘবদ্ধ হয়ে এই আগ্রাসী মার্কিনী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। ইরানের মানুষ যেভাবে তাদের গভর্নমেন্টের ওপর প্রোটেস্ট করেছিল এবং তারপরে গভর্নমেন্টের এই ক্র্যাকডাউন, আমেরিকা কোথাও গিয়ে ক্লেম করছে যে তাদের এটা একটা প্রিএমপ্টিভ স্ট্রাইক। মানে এটা সত্যি কতটা যুক্তিযুক্ত বলে মনে হয়? সার্বভৌম দেশে মানুষের চাহিদা থাকতে পারে, এটা নর্মাল। যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের চাহিদা থাকে। সাংস্কৃতিক চাহিদা তো সবসময় আমেরিকান হতে পারে না। ইরানি কি মহিলাদের পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে? ইরানি কি তাদের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে? না। কিছু সংখ্যক ছবি বা নিউজ দেখে ইরানিয়ান যারা আছেন, মহিলা পুরুষ নির্বিশেষে, বহু ভারতীয় মহিলা পুরুষ নির্বিশেষে ইরানে কিন্তু পড়াশোনা করছেন, ডাক্তারি করছেন। তো কয়েকটা ছবি যেটা ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করছেন বা পাশ্চাত্য দুনিয়ার মিডিয়া প্রকাশ করছে, সেটা সত্যি বলতে কিন্তু আমরা বাধ্য নই। এটা অনেক সময় ক্যামাফ্লেজ করা হয়, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার করা হয়। তো ইরানের মানুষ, ইরানের নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত, তারা কিন্তু যথেষ্ট রকমভাবে বিভিন্ন কর্মে লিপ্ত। সুতরাং আমার মনে হয় না যেখানে বিদেশিরা গিয়ে ডাক্তারি পড়ছে, অন্যান্য পড়াশোনা করছে, সেই দেশে এমন কিছু চরম নীতি আছে। আর যদি থাকে, সেটা সব দেশেই থাকে, তার প্রতিবাদ হয়, সরকার আবার সেটা শুধরে নেয়। তো এত মানুষ যখন ইরানের পাশে আছে, তাহলে এতদিন ইরান কিন্তু আমেরিকার পাশে চলে যেত। আবারও 9/11-এর মতন হামলা হতে পারে এরকম একটা ইঙ্গিত করেছে ইরান। ঠিক কতটা সিগনিফিকেন্ট সেটা? 9/11 একটা অন্য দিক, আর ইরান যুদ্ধ আরেকটা দিক। 9/11 ওসামা বিন লাদেন একে তৈরি করেছিল কে? আমেরিকা। আপনি বিস্তীর্ণ অঞ্চল যদি দেখেন আফগানিস্তানে, তাদের কনস্ট্রাকশনের ব্যবসা ছিল পারিবারিকভাবে। সিআইএ এর প্রচুর দালালি এরা করেছে। তারপর ওসামা বিন লাদেন যখন তার আধিপত্য স্থাপন করতে পারেনি, তিনি মার্কিন বিরোধী হয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে তাকে শত্রু মনে করেছে। ভারত বিরোধিতা যখন আফগানিস্তানের মাটিতে বসে পাকিস্তানের সৈন্যদের ট্রেনিং দিচ্ছিল যে কি করে ভারতকে অস্থির করা যায়, সিআইএ এই কাজগুলো করে এসেছে। এবং সার্বিকভাবে এন্টার সেন্ট্রাল এশিয়া, গুয়াতেমালা, নিকারাগুয়া এবং আরো কিছু দেশ যেমন হন্ডুরাস, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনাম, এইসব অঞ্চল অস্থির করেছিল কে? এবং আজকে ফিলিপিন্সের দক্ষিণ ফিলিপিন্স। তো আজকে 9/11-এর প্রেক্ষাপট একটা, আর ইরানের শক্তি একটা। এখন কিন্তু যুদ্ধ পরিস্থিতি। প্রথম স্ট্রাইক আমেরিকা করেছে, সেকেন্ড স্ট্রাইক ইরান করেছে। এবার এই ইরান কিভাবে সেকেন্ড স্ট্রাইক মোকাবিলা করে থামাবে কি থামাবে না, সেটা কিন্তু ইরানের দায়িত্ব। আর ডোনাল্ড ট্রাম্প ইউনিল্যাটারাল মানে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলবে আর ইরান সারেন্ডার করে দেবে, এমনটা নয়। এরকম। তাহলে কোথাও গিয়ে কি ইরান এই যুদ্ধটাকে আরো বেশি প্রলংড করতে চাইছে, কিছুটা টাইম কিল করার নীতি? আমেরিকার ওপর আজকে যদি এক্ষুনি ইরান থেমে যায়, সমস্যা আমেরিকা বানাচ্ছে, রোজই তো কিছু না কিছু করছে। একটা জাহাজ ভারতবর্ষ থেকে বেরিয়ে
একটা নর্মাল এক্সারসাইজ করে গেছে। এক্সারসাইজ প্রতিদিন প্রতিনিয়তই হয়, নেভার এক্সারসাইজ। তা সেই জাহাজটাকে ডোবালো কেন? সেই জাহাজটাকে ধ্বংস করলো কেন? এই নির্মম হাসপাতালে বা শিশু মারছে কেন? এর প্রতিশোধগুলো কি হবে? যে কোনো জায়গায় স্কুলে গিয়ে বোমা ফেলে দিচ্ছে, খালি তো ইরানের নয়, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়। এগুলো থামানো উচিত। আজকে আমরা না হয় ভেনেজুয়েলার গল্প জানছি, একটা সময় ছিল মার্কিনীরা গোটা ভেনেজুয়েলা শহরের ইলেকট্রিসিটি বন্ধ করে রেখে দিত, বছরের মতো মানুষকে অন্ধকারে রেখে দিত। তো সাধারণ মানুষকে কেন যুদ্ধে মারা হচ্ছে? এটা ডোনাল্ড ট্রাম্প জবাব দিক। এবং যদি না দেয়, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনগুলো খুব একটা ভালো নয়। চায়নার প্রায় 90% তেল ইরান থেকে যায়, অর্থাৎ একটা বড় রিকোয়ারমেন্ট চায়নার রয়েছে, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা থাকে না। যদি আমেরিকা ইরানের রেজিম চেঞ্জ করে, তাহলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে চায়না কেন এখনো পর্যন্ত চুপ, বা কোনোভাবে আগামী দিনে চায়নারও কি একটা ইনভলভমেন্ট আমরা দেখতে পারি? যা মনে হচ্ছে রেজিম তো সহজে চেঞ্জ হবে না। আমেরিকার মানুষই এখন অলরেডি কংগ্রেসম্যান, আমরা তো জানি যে মানে অনেক রকমের, আমি বলতে চাই না সরাসরি, বিষয় উঠে আসছে আন্তর্জাতিক স্তরে। যেমন এপস্টিন ফাইলের একটা বড় জায়গা এখানে আসছে, এবং এখানে ইসরায়েল ব্ল্যাকমেল করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনেক রকম তথ্য উঠে আসতে পারে, সবকিছুকে ডাইভার্ট করার জন্য যুদ্ধটাও হতে পারে, এটাও তো স্বীকার করা যাচ্ছে। এবং আমেরিকান কংগ্রেসম্যান তো বলছে ডোনাল্ড ট্রাম্প এটা করছেন যাতে ডাইভার্সন আসে, যাতে ডাইভার্ট করা যায়। এবং এই সবকিছু এর মধ্যে জড়িয়ে পড়বে আন্তর্জাতিক ক্রনিক ক্যাপিটালিজম, যেটাকে বলি, অর্থাৎ চূড়ান্ত ধনতন্ত্রবাদ ডোনাল্ড ট্রাম্প প্রতিষ্ঠা করতে চাইছেন। এটা কিন্তু এই গরিব পৃথিবীতে, যেখানে মানুষ বিভিন্নভাবে বেঁচে থাকে, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়া, তারা কি মেনে নেবেন? তারা মানবেন না। ইরান কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই চাইছে, এবং আমেরিকা বিভিন্নভাবে লড়াই জিয়ে রাখার চেষ্টা করেছে, কখনো ধর্মের নামে, কখনো জাতির নামে, কখনো চামড়ার নামে। তবে পৃথিবীর ইতিহাস একটা সময় গিয়ে কিন্তু এই ধরনের মানুষেরা জয়লাভ করেন। ঠিক যেমন হিটলার করেননি, ঠিক যেমন মুসলিনি করেননি, ঠিক যেমন জাপান করেনি এক সময়। তো ওরা জয়লাভ করবে বলে আমার মনে হয় না। তবে ইরানের যুদ্ধে এইটুকু স্পষ্ট যে মার্কিনী আগ্রাসন নীতি এবার বন্ধ হওয়া প্রয়োজন। ভারতের কি স্ট্র্যাটেজি হতে পারে? ভারত তো একতরফা কিছু করছে না। ভারতের দুটো দেশের সাথে সংযুক্তকরণ দরকার। ইরান আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমেরিকা দীর্ঘদিনের বন্ধু নয়, কিন্তু টেকনোলজি, আমাদের বহু ভারতীয় সেখানে কাজ করে, এর সাথে আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা প্রয়োজন। তো এই পরিস্থিতিতে ভারতবর্ষকে অবজার্ভ করতে হবে, নিউট্রালিটি বজায় রাখতে হবে, এবং শান্তির বার্তা প্রতিষ্ঠা করতে হবে। ভারতের অর্থনীতির ওপর এটা কতটা বড় ধাক্কা, এবং যদি দীর্ঘায়িত হয়, আবারও সেই প্রশ্ন চলে আসছে, তাহলে তৈল ভান্ডারের ওপর কতটা প্রভাব? দেখুন, অল্টারনেটিভ এনার্জি তো আমরা এখনো করে উঠতে পারিনি। সেই অর্থে তেলের দাম বাড়লে, তেলের যদি আমরা ট্রানজিট করাইও, আরো অনেক দেশ আছে যেখানে আমরা তেল নিই, কিন্তু এটা চলতে থাকলে একটা সার্বিক যুদ্ধের ওপর প্রভাব, যুদ্ধের প্রভাব ভারতবর্ষ পড়বে। তার কারণ পৃথিবীতে এখন অর্থনৈতিক ব্যবস্থাটা যুক্ত, মানে একে অপরের সঙ্গে যুক্ত, এবং বিভিন্ন রকমের অর্থনীতি একসঙ্গে কাজ করে। সমস্যা তো সৃষ্টি হবে, কেননা যে আমাদের যা ডিমান্ড, যা পপুলেশন রেট এবং তাতে যা ডিমান্ড আমাদের, এটা যে এই মুহূর্তে ভারতবর্ষের ভিতরে যে তেল উৎপাদন হচ্ছে বা সংশোধিত তেল যেটা আমরা পাচ্ছি, সেটা যথেষ্ট নয়। তেল আমাদের আনতেই হবে। আর তেলের দাম বাড়লে তো অন্যান্য সমস্ত বিষয়ের দাম বাড়বে, অর্থাৎ প্রভাব পড়বে যান চলাচল, এবং যান চলাচলে প্রভাব পড়লে খাদ্যদ্রব্য, এগুলোর উপর প্রভাব পড়বে। তবে ভারতবর্ষ যেহেতু খুব বড় দেশ এবং আমাদের অল্টারনেটিভ সোর্স অফ এনার্জিগুলো আছে, তো আশা করি ধীরে ধীরে এই প্রভাব আমরা সামনে নেব। সমস্যা খুব বেশি দিন দীর্ঘায়িত হবে না, কেননা আমেরিকার মানুষও এর প্রতিবাদ করবে, এবং ইতিমধ্যে করছে। আমেরিকার কংগ্রেস ইতিমধ্যে প্রতিবাদ করছে। ডোনাল্ড ট্রাম্প খুব বেশি দিন এটা টানতে পারবে না, তবে কিছুদিন তো নিশ্চয়ই অস্থিরতা থাকবে, এটা তো মানতে হবে, স্বীকার করার জায়গা থাকছে না।